ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 10th Feb 2025-এ নিফটির ইম্পর্টেন্ট লেভেল যেগুলো রয়েছে সেটা হচ্ছে নিচের দিকে সাপোর্ট হিসেবে কাজ করছে 23,530 লেভেলটা, উপরের দিকে রেজিস্ট্যান্স 23,600। এছাড়া অপশন চেন দেখলে আমরা দেখবো 23,800, 24,000 সব থেকে বেশি কল রাইটিং রয়েছে। পুট রাইটিং সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তবুও রয়েছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্র লেভেলটা হচ্ছে নিচের দিকে সাপোর্ট 50,150 এই লেভেলে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 50,300 লেভেলটাতে। আর সেন্সেক্সের ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট রয়েছে 77,720 এই লেভেলটাতে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 78,100 এই লেভেলটাতে। এছাড়া আমরা আগের দিন ইন্ডিয়ান মার্কেটকে 25 বেসিস পয়েন্টস রেট কাট, ইন্টারেস্ট রেট কাট হওয়া সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেটকে খুব একটা পজিটিভে রান করতে দেখলাম না। তার কারণ হচ্ছে যে আমাদের ইকোনমি একটা স্লো ডাউন এসেছে। এরপরেও বলা হচ্ছে যে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে জিডিপি গ্রোথটা বাড়বে, মানে এই নিয়ে মার্কেট খুব কনফিউজ ছিল আগের দিন, সেই জন্য আমরা মার্কেটকে নেগেটিভেই রান করতে দেখলাম। এছাড়া ব্যাঙ্কিং স্টকগুলোকে খুব পড়তে দেখেছি। মোটামুটি ইন্টারেস্ট রেট কাট হলে ব্যাংকের যেহেতু প্রফিট কমে যায়, ব্যাংক খুব একটা লাভে থাকে না। হ্যাঁ, মার্কেট পজিটিভেই থাকার কথা, কারণ এইটা মার্কেটের জন্য রেট কাট খুব ফেভারেবল, কারণ লিকুইডিটি ইনফিউজ হবে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে খুব একটা পজিটিভ না এটা। এছাড়াও নেক্সট আমরা 12 ফেবে আমাদের ইনফ্লেশন ডেটা দেখব, ওটার দিকে নজর রাখতে হবে। ইউএস ইনফ্লেশন ডেটাও থাকবে, এই রয়েছে। আর বিএসএনএল এমটিএল এই কোম্পানিটা 6,000 কোটি টাকা 4Gকে বুস্ট করার জন্য ক্যাবিনেট অ্যাপ্রুভাল পেয়েছে। এলআইসির 16% ইয়ার অন ইয়ার প্রফিট রয়েছে রেজাল্টে। এছাড়া আমাদের এফআইআই সেলিং আগের দিন একটু কমেছিল, 470 কোটি মতো সেল হয়েছে, তা এখনও কন্টিনিউ। রুপি লাইফ টাইম লো 88 যাবে, পরবর্তীকালে চলে যাওয়ার কথা, কারণ 87.79 এইরকম রয়েছে। এছাড়া ইকোনমিক এত গ্লোবালি বাজে সিচুয়েশন, সেই জন্য গোল্ড খুব বাড়ছে, গোল্ড সিলভার সব পজিটিভেই রয়েছে। ক্রুড আগের দিন পজিটিভেই থাকতে দেখলাম ক্রুডকে। গাজা স্ট্রিপ নিয়ে যে সমস্ত একটা ব্যাপার চলছে, তো এই নিয়ে মিডল ইস্টে পরের দিকে আবার ঝামেলা হওয়ার সম্ভাবনা, তো দেখা যাক কী জিনিস হয়। এছাড়াও যে মেন জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ। এই উইকটাতে উনি কিছু ইম্পোজ করবেন বলেছেন। রেসিপ্রোকাল ট্যারিফ হচ্ছে ইউএসের কোনো জিনিস কোনো দেশে ইম্পোর্ট হলে সেই দেশ যতটা ইম্পোর্ট ডিউটি লাগাচ্ছেন, ওই দেশের কোনো জিনিস যদি ইউএসএ ইম্পোর্ট হয় তাহলেও তারা সেম পরিমাণ ইম্পোর্ট ডিউটি লাগাবে। এটাকেই রেসিপ্রোকাল ট্যারিফ বলা হয়। যেমন আমাদের দেশে যেমন ইউএস থেকে মোটর সাইকেল বাইক তারপর কার যেগুলো রয়েছে সেগুলো যে ইম্পোর্ট হচ্ছে, সেখানে যেমন আমাদের সরকার 150% বা 100% ট্যারিফ লাগাচ্ছেন, যেটা কমে গেল 17% করা হয়েছে যেগুলো নিয়ে। এই ট্যারিফটা লাগাচ্ছেন, এরপর আমাদের কোনো জিনিস যখন ইউএসএ ইম্পোর্ট হচ্ছে, যেমন ফার্মার কিছু মেডিসিন, কিছু ড্রাগ আছে, এই জিনিসগুলোর ওপর সেম ট্যারিফ এরকম লাগবে। তো এটা যদি হয় তাহলে অবভিয়াসলি ইউএস যে মার্কেট, সেই মার্কেটে আমাদের জিনিসের বিক্রিটা কমে যাবে, কারণ দাম বেড়ে যাবে সেই জিনিসগুলো। তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা নেগেটিভ নিউজ। দেখা যাক 13 ফেবে মোদিজির সাথে ট্রাম্পের একটি মিটিং রয়েছে, ওই মিটিংয়ে কী ডিসিশন হয়। ইভেন তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ওই মিটিংয়ের পরে যদি আরও কিছু ইম্পোর্ট ডিউটি বা ট্যাক্স কিছু কমাতে হয়, সেটাতেও আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রাজি। তো দেখা যাক নেক্সটে আমরা কীরকম কী ট্যারিফ আমাদের জিনিসে ইম্পোজ হতে দেখি। এছাড়া G20 মিটিং নিয়ে একটি অ্যানাউন্সমেন্ট, ইউএস বয়কট করছে, সাউথ আফ্রিকাতে হচ্ছে বলে। এটা নিয়ে তো একটা সমস্ত গ্লোবালি একটা ভীষণ ইকোনমিক আনসার্টেনিটি রয়েছে ট্রাম্পের এই সমস্ত ডিসিশন নিয়ে। এছাড়াও আমরা যে সেক্টরগুলো পরবর্তীকালে এফেক্টেড হতে দেখব সেগুলো হচ্ছে মেটাল সেক্টর। চায়নার ওপর যদি ভালো রকম একটা ট্যারিফ ইউএস ইম্পোর্ট করে, তো চায়না যে স্টিল ইম্পোর্ট করতো সেই স্টিলগুলোর ইউএস মার্কেটে চাহিদা কমে যাবে, তো স্বাভাবিকভাবে চায়না স্টিল ডাম্প করবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে। তো ইন্ডিয়ান মার্কেটের যে সমস্ত নিজস্ব কোম্পানিগুলো রয়েছে মেটাল সেক্টরে, তো তারা কম্পিটিশানে আসবে, তো সেইটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব একটা গুড নিউজ নয়।
এছাড়া ইলেকট্রিক্যাল ভেহিকেল যে কোম্পানিগুলো তৈরি করে, যাদের সঙ্গে ইউএসের কিছু কানেকশান আছে, তাদের ক্ষেত্রে খুব নেগেটিভ নিউজ। কারণ ইউএসএ আমরা দেখেছি যে ট্রাম্প আসার পর এই ইলেকট্রিক্যাল ভেহিকেল বা রিনিউয়েবল এনার্জি এই যে সেক্টরগুলো, সেগুলোতে উনি কোনোভাবেই কিছু অ্যালটমেন্ট করতে চাইছেন না, স্পেন্ডিং হচ্ছে না, ফান্ডিং হচ্ছে না, হবে না পরবর্তীকালে। বাইডেনের যে 15% ইলেকট্রিক্যাল ভেহিকেল, এই যে একটা পরিকল্পনা ছিল যে কোম্পানিগুলোকে, মানে যারা গাড়ি তৈরি করে তাদের 50% অন্তত ইলেকট্রিক্যাল ভেহিকেল তৈরি করতেই হবে। তো এই প্ল্যানটা পুরোপুরি মানে ভেস্তে গেছে। বাইডেনের সময় থেকে হয়েছিল, যখন ট্রাম্প এলেন আমরা দেখলাম যে উনি রিনিউয়েবল এনার্জি নিয়ে বা ইভি নিয়ে কোনো কিছুই বলছেন না, একদম ফসিল ফুয়েলের ব্যবহার বাড়াতে বলছেন। তো এইগুলো আছে। এছাড়া ইউএসের যে প্যারিস ক্লাইমেট যে এগ্রিমেন্ট, সেখান থেকেও ইউএস এক্সিট করে গেছে। তো রিনিউয়েবল এনার্জির সেক্টরগুলো যেগুলো ইউএসএ রয়েছে সেগুলোতে খুবই নেগেটিভ, এবং তার সঙ্গে যে কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে যোগাযোগ রয়েছে তাদের ক্ষেত্রে নেগেটিভ নিউজ। এছাড়া ইউএস এইড যে এজেন্সি, যে ফান্ডিং ইউএস প্রোভাইড করতো কোনো দেশকে বিভিন্ন প্রজেক্টের জন্য, সেখানেও ইউএস বলছেন যে সেই ফান্ডিংটাও স্টপ করা হবে। তো ইউএসের এই সমস্ত ডিসিশনগুলোর জন্য দেখা যাক পরবর্তীকালে আমাদের এফেক্টেড তো হবেই আমাদের ইন্ডিয়ান মার্কেট। এছাড়া আগের শুক্রবার আমরা ইউএসের ন্যাসড্যাক, ডাউ জোন্স, S&P 500 এগুলোকেও খুব নেগেটিভে থাকতে দেখেছি। তার একটা ইফেক্ট আমি এক্সপেক্ট করছি যে আজকে সোমবারের বাজারে ইন্ডিয়ান মার্কেটে থাকবে। হ্যাঁ, এবার যেহেতু দিল্লি ইলেকশনে বিজেপি জিতেছে, যেটা মানে সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট রয়েছে প্লাস দিল্লিতেও থাকবে, তো সেটা একটা পজিটিভ নিউজ সমগ্র মার্কেটের জন্য। হ্যাঁ, ওর জন্য কিছুটা পজিটিভ মুভমেন্ট আজকে থাকতে পারে, কিন্তু ওর থেকেও বড় ব্যাপারটা হচ্ছে ইউএসের ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ, এই নিয়ে সমগ্র বিশ্বকে খুব কনসার্ন। তো দেখা যাক আজকে মার্কেট কীরকম মুভ দেয়। আমি তো খুব একটা বুলিশ মুভমেন্ট আজকে মার্কেটের কাছ থেকে আশা করছি না, তো দেখা যাক। এই রয়েছে আজকের নিউজ। তো এখানে আমি নিউজ শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কারণ আমি কোনো সিবি রেজিস্টার অ্যাডভাইজার অ্যানালিস্ট নই। আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।